আমন্ত্রণ রাতের বাংলাদেশে, শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। দালানে থাকাদের সমান সুযোগ পাবে নিম্ন আয়ের মানুষের সন্তানেরা। করাইলের দোয়া মাহফিলে তারেক রহমান বললেন, কথা দিলে কথা রাখে বিএনপি। আমরা চাই দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষার সুবিধা পাবে, ঠিক একইভাবে করাইল বস্তিতেও যেই মানুষগুলো থাকে তাদের সন্তানরা একইভাবে বিদেশি ভাষা যাতে শিখতে পারে। কূটনীতিক ও বিশিষ্টজনদের সঙ্গে জামায়াতের মতবিনিময় আমির বললেন, দেশকে লুটে পুটে হাড্ডিসার করেছে একটি দল, ক্ষমতায় গেলে উন্নত দেশ করবেন তারা। আমরা যুবকদেরকে আহ্বান জানাবো, কাজ তোমাদের শেষ হয়নি, জাস্ট বিগিনিং। তোমরা একটা স্বৈরাচার এই দেশ থেকে তাড়িয়েছ, কিন্তু স্বৈর মানসিকতা এর দেশ থেকে এখনো যায়নি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও 47 আসনের প্রার্থী ঘোষণা হয়নি 10 তলা নির্বাচনী ঐক্যের। স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে বাধাগ্রস্তের অভিযোগ জাতীয় পার্টির। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের অগ্রগতি দেখলেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিস্ট আমলের নৃশংসতা সম্পর্কে জানতে সবাইকে পরিদর্শনের আহ্বান। কাল সরকার প্রধানের কাছে পে স্কেলের প্রতিবেদন জমা দেবে বেতন কমিশন। দ্রব্যমূল্য ও বাস্তবতা বিবেচনায় রাখা হয়েছে সুপারিশ, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। ভাড়াটিয়াদের মেইন গেট এবং ছাদের চাবি দিতে বাধ্য থাকবেন বাড়িওয়ালারা। 2 বছরের আগে বাড়ানো যাবে না ভাড়া, নির্দেশনা উত্তর সিটির। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। রাজধানীর গুলশান বনানী বাড়িধারা সোসাইটির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠানে কথা বলছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে তার বক্তব্যে। ঠিক আছে, এই পানির যে সমস্যার কথা বললাম, নিশ্চয়ই আপনারা এখন এই সমস্যাগুলো বলার পর নিশ্চয়ই আপনাদের মনে হতে পারে যে আচ্ছা, তাহলে তারেক রহমান আপনার কাছে কি সমস্যার সমাধান আছে? পানি নিয়ে যখন আপনি এত বড় বড় কথা বলছেন, তো সমাধানটা কি আছে? জি, সম্মানিত উপস্থিতিবৃন্দ, সমাধান একটা আছে। এত বৃহৎ যখন এই সমস্যাটা, এটার সমাধানটাও কিন্তু স্লোলি হবে, হুট করে রাত পোহালেই যে সমাধানটা হয়ে যাবে, নট দ্যাট। আমরা যেটা করতে পারি, যেটা খুব সিম্পল জিনিস, এখানে অনেক মুরব্বী বসে আছেন, পেছনে অনেক মুরব্বী আছেন, আমার বয়সী মাঝবয়সী যারা আছেন, আমরা জানি, আমাদের ইয়াং যারা আছেন তারা হয়তো ডকুমেন্টারিতে দেখেছেন। আমার বাবা যখন বেঁচে ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার একটি প্রজেক্ট ছিল যেটার জন্য উনি খুব ফেমাস, সেটা হচ্ছে খাল খনন কর্মসূচি। অ্যান্ড ঢাকা শহরে আমরা যারা বসবাস করি, ঢাকা শহরে যখন যারা আমরা বসবাস করি, তারা হয়তো ব্যাপারটার গুরুত্ব আমরা অতটা বুঝি না, কিন্তু যারা গ্রামে বসবাস করেন, জেলা উপজেলা শহরে বসবাস করেন, তাদের কাছে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমার মনে হয় বিগত কয়েক বছরে, 10-15 বছরে, আমার ধারণা এখন ঢাকা শহরে আমরা যারা বসবাস করি, ঢাকা শহরের যারা অধিবাসী আমরা, তারাও বোধহয় খাল খননের প্রয়োজনীয়তাটা অনুভব করছি আমরা। কারণ ঢাকা শহরে আমরা বিভিন্ন খালগুলো ভরাট হয়ে যাবার ফলে কি সমস্যা হচ্ছে, এটা আমরা ঢাকা শহরে প্রায় 3 কোটি মানুষ বাস করছি, প্রত্যেকেই কোনো না কোনো ভাবে এটার পেইনটা আমরা বুঝতে পারছি। কাজেই সম্মানিত উপস্থিতিবৃন্দ, আই হ্যাভ এ প্ল্যানের একটি অংশ হচ্ছে যে আমরা আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সমগ্র বাংলাদেশে 20,000-এর মতন কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই। অবশ্যই এর মধ্যে এখানে আপনারা যারা আজকে উপস্থিত আছেন, আপনারা এই 17 ভোটার, আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি, এখানে বক্তারা কম বেশি সবাই বলে গিয়েছেন আমি একটি দলের থেকে এই অঞ্চলের প্রার্থী হয়েছি। আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে ডেফিনেটলি এখানে যেই খালগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। আর খুব স্বাভাবিকভাবেই যেহেতু এই অঞ্চলে আছি, এই অঞ্চলে যদি মশা বেশি হয়, মশাটা একা আপনাকে কামড়াবে না, আমাকেও কামড়াবে। ডেঙ্গু হওয়ার পসিবিলিটি যদি আপনার থাকে, যেহেতু আমি আপনাদের সাথেই থাকবো, এই এলাকারই আমি অধিবাসী, এখন ডেঙ্গু আমার হওয়ার পসিবিলিটি আছে। কাজে আমার যদি নিজেকেও রক্ষা করতে হয়, তাহলে আপনাকেও আমার রক্ষা করতে হবে। আপনাকে রক্ষা করতে পারলেই আমি রক্ষা হবো। দর্শক, দোয়া মাহফিল অনুষ্ঠানে কথা বলছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। প্রতিবেশী হিসেবে আজীবন করাইলে মানুষের পাশে থাকার অঙ্গীকার করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে আশ্বাস দেন, ক্ষমতায় গেলে করাইলে ভবন করে বস্তিবাসীকে ফ্ল্যাট দেওয়ার।
করা হবে হাসপাতাল, স্কুল ও খেলার মাঠ। নারীদের স্বনির্ভর করতে ঘরে ঘরে দেওয়া হবে ফ্যামিলি কার্ড। বিএনপি কথা দিলে কথা রাখে, অতীতের সেই সুখস্মৃতিও তুলে ধরেন তিনি। আপোষহীন নেত্রীর জন্য হাজারো মানুষের সমবেত মিনতি, মোনাজাতে স্রষ্টার কাছে রুহের মাগফিরাতের ধ্বনি। যেখানে মিশে আছে মানুষের আবেগ, ভালোবাসা আর কৃতজ্ঞতা। করাইলবাসীর উদ্যোগে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন হয় মহাখালীর TNT মাঠে। যোগ দেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, যিনি ঢাকা 17 আসনে বিএনপির প্রার্থী। এ সময় সাথে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘদিন পর তারেক রহমানকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন করাইলের বাসিন্দারা। বস্তিবাসীর নানা সীমাবদ্ধতা, সংকটের কথা তুলে ধরেন দুজন বাসিন্দা। তারেক রহমান জানালেন, প্রতিবেশী হিসেবে এসব সমাধান করা তার দায়িত্ব। স্মরণ করিয়ে দেন তার মা খালেদা জিয়ার প্রতিশ্রুতির রক্ষার কথা। যেই মা বোনদের ফ্রি শিক্ষার ব্যবস্থা দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছিলেন, সেই মা বোনকে অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই, সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে আল্লাহ যদি আমাদেরকে রহম করেন, তাহলেই আমরা একমাত্র আমাদের কাজে সফল হব। আচরণবিধি লঙ্ঘন হওয়ার আশঙ্কায় ধানের শীষের পক্ষে ভোট চাননি তারেক রহমান। তবে মানুষের দোয়া আর সৃষ্টিকর্তার অনুগ্রহে রাষ্ট্রের দায়িত্ব পেলে বস্তির আবাসন সংকট দূর করার প্রতিশ্রুতি দেন। আমরা চাই দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষার সুবিধা পাবে, ঠিক একইভাবে করাইল বস্তিতেও যেই মানুষগুলো থাকে তাদের যারা সন্তান আছে, তারাও ঠিক ওই দালানের মানুষটার সন্তান যেভাবে শিক্ষা ব্যবস্থা পাবে, যেভাবে খেলাধুলা শিখবে, যেভাবে বিদেশি ভাষা বলতে শিখবে, আমরা চাই করাইল বস্তিবাসী যারা আছেন তাদের সন্তানরা একইভাবে বিদেশি ভাষা যাতে শিখতে পারে। আপনারা কি দোয়া করবেন আল্লাহ কি আমাদেরকে সেই রহমত দেবে? ইনশাআল্লাহ। এ সময় তিনি বস্তিবাসীর কাছ থেকে সরকারি মূল্যের অতিরিক্ত বিল আদায় করা হলে শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দেন। পরে গুলশান, বনানী ও বারিধারা সোসাইটির আয়োজনে ক্লাব মাঠে আরেকটি মাহফিলে অংশ নেন বিএনপি চেয়ারম্যান। অলোক হাসান, যমুনা নিউজ, ঢাকা। গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের আশাবাদও জানান তিনি। রাজধানীতে জামায়াত আয়োজিত পলিসি সামিটে তিনি আরও বলেন, গত 17 বছরে জনস্বার্থ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। ক্ষমতায় গেলে কোনো বৈধ সুবিধা ও প্রয়োজন ছাড়া জামায়াতের নেতাকর্মীরা গ্রহণ করবেন না বলে জানান দলটির আমির। হোটেল ইন্টারকন্টিনেন্টালে মঙ্গলবার দিনব্যাপী পলিসি সামিটের আয়োজন করে জামাতে ইসলামী, যেখানে প্যানেল আলোচনায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নীতি ঘোষণা করা হয়। তুলে ধরা হয় অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, তরুণদের কর্মসংস্থান, ICT, রেমিটেন্স ও নারীদের নিয়ে পরিকল্পনা। So we are not against women's participation. উদ্বোধনী বক্তব্যে জামাত আমির বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হতে হবে। My party believes that only through democracy and free, fair and transparent elections. দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের পর বাংলাদেশ এখন একটি গণতান্ত্রিক রূপান্তরের দিকে এগোচ্ছে। এই পরিস্থিতিতে আসন্ন নির্বাচন 18 কোটি মানুষের জন্য বাংলাদেশের শাসন ব্যবস্থায় নতুন পথ দেখাবে। তাই এবার প্রশ্নবিদ্ধ নির্বাচনের কোনো সুযোগ নেই। Concrete actions which transforms. অনুষ্ঠানের ফাঁকে দলটির নায়েবে আমির জানান, মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এমন দেশ গঠনে কাজ করছে জামাত। আমাদের এখানে আমি বলেছি ট্রান্সপারেন্সি ইস্যুটা আছে এবং কারাপশন জিরো টলারেন্স সব এটা আমরা বলেছি যে এখানে ফরেন ইনভেস্টমেন্টের ব্যাপারে একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার এখানে তৈরি করা হবে। এখানে নারীদের অধিকারকে এনশিওর করা হবে। দিনভর বিভিন্ন সেশনে অতিথিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জামাতের নির্ধারিত প্যানেল সদস্যরা। এই পলিসি সামিটে অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও পাকিস্তান সহ প্রায় 40টির মতো দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা। ছিলেন শিক্ষাবিদ, গবেষক, গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিক নেতৃবৃন্দ। সত্যিকারের শিক্ষা দেশে ফিরিয়ে আনতে হবে। সমাপনী বক্তব্যে জামাত আমির বলেন, একটি দলের লুটপাটে বাংলাদেশের অবস্থা হাড্ডিসার। এখান থেকেই দেশকে এগিয়ে নিয়ে যাবে তার দল। ভালোবাসার দেশটাকে অতীতে লুটপাট করে খেয়ে দিয়ে শেষ করে দেওয়া হয়েছে।
কিন্তু একটা কঙ্কাল আমরা পেয়েছি। সেই কঙ্কাল নিয়ে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যাব। এই কঙ্কালের গায়ে আমরা গোশত লাগাবো এবং আমরা চামড়াও লাগাবো ইনশাল্লাহ। এইটাকে একটা জীবন্ত বাংলাদেশ বানাবো ইনশাল্লাহ। ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে ন্যায় বিচারে কোনো ছাড় দেয়া হবে না, পদ পদবি দেখে করা হবে না বিচার। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্র গঠনে বিএনপি তার পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পেলে বাংলাদেশ হয়ে উঠবে বিদেশি বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় গন্তব্য। বিদেশি কূটনীতিক ও বিনিয়োগকারীদের জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বনানীর একটি হোটেলে মতবিনিময় সভায় কথা জানান তিনি। বলেন, বাংলাদেশের জন্য বিএনপি এমন রাজনীতির কথা বলছে যা শুধু নির্বাচনের স্লোগানে সীমাবদ্ধ নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের বাস্তব সমস্যার সমাধান করবে। জানান, আওয়ামী দুঃশাসনের সময় অলিগার্লিকদের প্রাধান্য দিয়ে ব্যাংক থেকে শুরু করে সব জায়গায় ব্যাপক লুটতরাজ চালানো হয়েছে। বিএনপি সেই অবস্থার পরিবর্তন আনতে চায়। আওয়ামী দুঃশাসনের সময় বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দিয়ে ব্যাংক থেকে শুরু করে সব জায়গায় ব্যাপক লুটতরাজ চালায়, ফলে দেশে বৈদেশিক বিনিয়োগ ভয়াবহ কমে যায়। বিএনপি সেই অবস্থার পরিবর্তন আনতে চায়। অর্থনৈতিক গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। তাই রাষ্ট্রকে বিনিয়োগের জন্য উপযোগী করতে পূর্ণ পরিকল্পনা হাতে নিয়েছেন তারেক রহমান। জামায়াতের নেতৃত্ব 10 দলীয় জোটের নির্বাচনী ঐক্যের 47 আসনের কে কয়টি পাচ্ছেন? কয়েকদিন ধরে রাজনীতিতে এ প্রশ্ন ঘুরপাক খেলেও এখনো উত্তর মেলেনি। নেতারা বলছেন আজ রাতের মধ্যেই আসনগুলোতে প্রার্থীর নাম জানাবেন তারা। জানা গেছে এই 47টির বেশিরভাগ আসনই লড়বেন জামায়াতের প্রার্থীরা। খুব অল্প সংখ্যকই পাবেন অন্য শরিক দলগুলো। 300 আসনের ভাগাভাগি হলেও বেশ কিছু আসন উন্মুক্ত থাকায় জোটের প্রার্থী সংখ্যা বেশি হবে। নির্বাচনী ঐক্য ও আসন বণ্টনের সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন না এলেও তাদের জন্য 47টি আসন রেখে দিয়েছিল জামায়াত নেতৃত্বাধীন জোট। পরে নানা তৎপরতা চালিয়েও তাদের আর জোটে ফেরানো যায়নি। 11 দলের জোটে দল সংখ্যা কমে দাঁড়ায় 10-এ। কয়েকদিন ধরেই কথা হচ্ছে এই 47 আসন ভাগাভাগি নিয়ে। মনোনয়ন প্রত্যাহারের শেষ বিকেলে এসেও যা চূড়ান্ত হয়নি। শেষ পর্যন্ত যে কোনো সময় আসনগুলোতে জোটের প্রার্থীর নাম ঘোষণার কথা বলছে দলগুলো। প্রশ্ন হচ্ছে 47টির মধ্যে কয়টি পাচ্ছে দ্বিতীয় বৃহৎ শরিক এনসিপি? ইতোমধ্যে 30টি আসন পাওয়া দলটির নেতারা বলছেন কয়েক ঘন্টার মধ্যেই খোলাসা হবে সব। 10 দলীয় জোটের প্রার্থীর চূড়ান্ত ঘোষণাটা আজকে আসবে। আর 47টা যে আসন ফাঁকা ছিল সে আসনে কারা কোথায় ইলেকশন করবে সেই ঘোষণাটাও এর মধ্যে থাকবে। সারোয়ার তুষার জানান, এনসিপি 30টি আসনের মধ্যে 29টিতে জোটের হয়ে থাকছে শাপলাকলি, বাকি একটি থাকবে উন্মুক্ত। আমাদের এখনো পর্যন্ত 30টা আসনের কথাই আমি জানি, যেখানে 29টা আসনে আমরা এককভাবে নির্বাচন করব এবং একটা আসনে উন্মুক্ত থাকবে। জোটে থাকা অন্য শরিকদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7 এবং এবি পার্টি এরই মধ্যে পেয়েছে 3টি আসন। এছাড়া বিডিপি ও বাংলাদেশ নেজামে ইসলামী পার্টিকে দেয়া হয়েছে 2টি করে। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন, নতুন 47টি আসনের বেশিরভাগই থাকবে জামায়াতে ইসলামীর। বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসকে দেয়া হতে পারে 2টি করে। আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন জোটে না থাকলেও দলটির প্রতি দেখানো হচ্ছে সৌহার্দ্য। ইসলামী আন্দোলনের চেয়ারম্যানের আসনে প্রার্থী দিচ্ছে না জামায়াত। আবার বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের আসনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত জানিয়েছে ইসলামী আন্দোলন। জাতীয় সংসদ নির্বাচনে লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশের স্বার্থে গণভোট প্রত্যাখ্যান করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। গণভোট অসাংবিধানিক উল্লেখ করে তিনি বলেন, এটি অবাস্তবভাবে করা হচ্ছে। দাবি করেন এ প্রক্রিয়ায় জনগণের মতামত উঠে আসবে না। জিএম কাদের সবাইকে না ভোট দেওয়ার আহ্বান জানান। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। রাজধানীর শান্তিনগরে এক সংবাদ সম্মেলনে জিএম কাদের বলেন, জাতীয় পার্টির স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং আইনের শাসনের স্বার্থে আমরা বিশ্বাস করি যে এই গণভোটকে আমাদের সকলকে প্রত্যাখ্যান করা উচিত। গণভোটকে না ভোট দিন, গণভোটের বিরুদ্ধে অবস্থান নেন, দেশকে বাঁচান। এখন গায়ের জোরে কিছু লোকের মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে বাদ দিবেন, তারপর ধরবেন আরেক দলকে। এইভাবে আপনারাই শুধু টিকবেন এবং জার্মানির অ্যাডলফ হিটলারের মতো নাজিজম প্রতিষ্ঠা করবেন, সেটা আমরা হতে দেব না।
জোট ও ভোটের সমীকরণ মেলাতে প্রত্যাহারের শেষ দিন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন প্রার্থী। এখন পর্যন্ত ঢাকায় 25 ও ঢাকার বাইরে 111 জন ভোটের লড়াইয়ে অংশ না নেওয়ার কথা জানিয়েছেন। এর মধ্যে বেশিরভাগই বিভিন্ন রাজনৈতিক দলের। দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান এবং অন্য প্রার্থীকে সমর্থন দিতেই শেষ মুহূর্তে সরে যাওয়ার কথা জানান তারা। আগারগাঁওয়ের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরাদ হোসেন ঢাকা 13 আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দেন। শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করে নেন তিনি। দিনের শেষে গণফোরামের শফিকুল ইসলামও প্রত্যাহার করেন প্রার্থিতা। আমাদের আমিরের পরামর্শে এখানে প্রত্যাহার আমরা করেছি, কোনো চাপ নেই। আমাদের দলীয় আপনারা সবাই জানেন আনুগত্যের ভিত্তিতে আমাদের পথ চলা, আমিরের পরামর্শে আমরা প্রত্যাহার করেছি। যেহেতু বিএনপির চেয়ারপারসম্যান গাবতলীর অধিবাসী এবং আগামী দিনে সে দেশ পরিচালনা করলেন, তার সমর্থনের সম্মানে আমি প্রত্যাহার করছি। ঢাকা 18-তে জামায়াতের প্রার্থী আশরাফুল হক এবং ঢাকা 5 আসনে এনসিপির SM শাহরিয়ার সরে দাঁড়ান নির্বাচন থেকে। এছাড়া ঢাকায় খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন, নেজামে ইসলাম সহ বিভিন্ন দলের কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ঢাকা 10 থেকে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি। এখানে অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার নির্বাচন করবে। জামাত ইসলামের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে, সেই কারণেই আমি আমার মনোনয়ন প্রত্যাহার করার জন্য এখানে এসেছি। এদিকে জোটের শরিক না হলেও বরিশাল 5 আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জামায়াতের প্রার্থী মুয়াজ্জম হুসাইন হেলাল। দলের সিদ্ধান্ত মেনে ঠাকুরগাঁও 2 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জুলফিকার মর্তুজা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া নির্বাচন থেকে সরে গেছেন রাজশাহী 2 আসনে এলডিপির প্রার্থী ওয়াহিদুজ্জামান। বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাতের নির্দেশে এবং দলীয় সিদ্ধান্তক্রমে আমি এখানে আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম আর কি। যে মনোনয়ন জমা দিয়েছিলাম 29 তারিখে, আজকে পার্টির সিদ্ধান্তকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল মঙ্গলবার। বুধবার প্রতীক বরাদ্দের পর 22 জানুয়ারি থেকে পুরোদমে প্রচারে নামতে পারবেন প্রার্থীরা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। পোস্টাল ব্যালট নিয়ে যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে, সত্য না জানার কারণে ভুল বোঝাবুঝি হয়েছে, এমন মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিন দাবি করেছেন পোস্টাল ব্যালট নিয়ে খারাপ কিছু হয়নি। পোস্টাল ভোট BD অ্যাপের কার্যক্রম তুলে ধরে ইসির পক্ষ থেকে বলা হয় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট কারচুপির সুযোগ নেই। সম্প্রতি বাহরাইন, ওমান সহ কয়েকটি দেশে একই ঠিকানায় একাধিক পোস্টাল ব্যালট পৌঁছানোর ঘটনায় সমালোচনার মুখে নির্বাচন কমিশন। এই নিয়ে ক্ষোভ এবং শঙ্কার কথা জানিয়েছে রাজনৈতিক দলগুলো। পাশাপাশি পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাস নিয়েও উঠেছে প্রশ্ন। ধানের শীষ প্রতীক ব্যালটের মাঝের মধ্যে হওয়ায় কমিশনে আপত্তিও জানিয়েছে বিএনপি। সমালোচনা ও অভিযোগের তীরের মুখে পোস্টাল ব্যালটে ভোটদান, নিরাপত্তা এবং সন্দেহ দূর করতে রাজনৈতিক দলগুলোর কাছে পোস্টাল ভোট BD অ্যাপের কার্যক্রম তুলে ধরে ইসি। বলা হয় QR কোড এবং ভোটদানের আগে ভোটারের চেহারা শনাক্তের সুযোগ থাকায় জাল ভোট রোধ, স্বচ্ছতা নিশ্চিত ও ব্যালট ট্র্যাকিং করা যাবে। একটা বিল্ডিং এ 20 জনের অ্যাড্রেস দিয়ে গেছে, তখন বলছে আচ্ছা আশেপাশের বিল্ডিং এ তো আপনাদেরই লোকজন, এসব তো একই, দিয়ে যে আপনার কাছে, ওকে দেন আমরা ডিস্ট্রিবিউট করব। এ সময় দলগুলোর পক্ষ থেকে পোস্টাল ব্যালট সম্পর্কে শঙ্কা প্রত্যাশার কথা ব্যক্ত করা হয়। 3টা দলের ব্যালট মাথায় চলে গেল আর বিএনপির ব্যালটটা চলে গেল মধ্যখানে। বর্ণ অনুসারে যদি হয় তবুও এটা হয় না, কারণ দালান আগে না দাঁড়িপাল্লা আগে। এদের কাছে পৌঁছানোর জন্য আমার একটা বড় সময় দরকার। এখানে আপনি আমাকে 20 দিন দিচ্ছেন মার্কেটিংয়ের জন্য বা প্রচারণার জন্য, ওইখানে আমাকে 20 ঘন্টাও দিচ্ছেন না। 10 জনকে নিয়ে এক জায়গায় বসে যে ঠিক আছে তোদেরটা আমি দিয়ে দিচ্ছি, দেখা গেল সে একটা অঘটন করে ফেললো। তার মানে কিন্তু এই বিষয়গুলো আছে। প্রধান নির্বাচন কমিশনার জানান পোস্টাল ব্যালট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব তৈরি করা হচ্ছে, সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। সত্যিকার অর্থে কি ঘটনা ঘটেছে সেটা অনেক সময় না জেনে না জানার কারণে অনেকের মধ্যে একটা অন্য ধরনের চিন্তাভাবনা আসে। কার্যক্রম যেটা আমরা এ পর্যন্ত দেখছি তাতে খুব একটা খারাপ হয়েছে বলে আমরা মনে করি না। বুধবার প্রতীক বরাদ্দের পর ভোট দিতে পারবেন প্রবাসীরা, আর দেশের ভেতরে ভোটারদের সংসদীয় আসনের প্রার্থীদের প্রতীক সম্বলিত ব্যালট পাঠানো হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের টিম। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।
নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। প্রেস সচিব জানান, ঝুঁকিপূর্ণ ২১,৯০০ কেন্দ্রসহ ৪১,০০০ ভোট কেন্দ্রে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা, যা ৩১ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে। নিকারের সভায় এছাড়াও বেশ কিছু প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। আর চিফ অ্যাডভাইজার আজকের মিটিংয়ে আবার নির্বাচনের কথা বলেছেন এবং নির্বাচনের আগে উনি অস্ত্র উদ্ধারের উপর জোর দিয়েছেন। উনি বলেছেন যে লুট করা অস্ত্র যে করেই হোক ইলেকশনের আগে যত দ্রুত পারা যায় এগুলোকে উদ্ধার করতে হবে। ৭১,৯৮,২৮,০০০ টাকা সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য এই টাকাটা ব্যয় হবে মূলত আপনার ২১,৯৪৬টি অতি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র, যেগুলো সেখানে এই টাকাটা দিয়ে সিসিটিভি স্থাপন করা হবে। প্রতিটা কেন্দ্রে কমপক্ষে ৬টা সিসি ক্যামেরা এই কেন্দ্রগুলোতে থাকবে। জুলাই স্মৃতি জাদুঘর পুরো জাতির জন্য নজিরবিহীন দৃষ্টান্ত, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ভবিষ্যতে যেন এমন জাদুঘর তৈরির প্রয়োজন না হয় সেই প্রত্যাশাও করেন। বিকেলে জাদুঘরে থাকা জুলাই গণঅভ্যুত্থানের পেছনের ইতিহাস ও শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের চিত্রগুলো ঘুরে দেখেন সরকার প্রধান। ফ্যাসিস্ট আমলের নৃশংসতা সম্পর্কে জানতে সবাইকে জাদুঘর ঘুরে দেখার আহ্বান জানান তিনি। বিকেলে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার সাথে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অনেকে। জাদুঘরে থাকা জুলাই গণ অভ্যুত্থানের পেছনের ইতিহাস আর শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের চিত্রগুলো ঘুরে দেখেন। গণভবনে জাদুঘরের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে একটি প্রামাণ্যচিত্র দেখেন ডক্টর ইউনূস, যেখানে উঠে এসেছে ফ্যাসিস্ট শাসনামলে গুম, রাষ্ট্রীয়ভাবে পরিচালিত দমন পীড়ন ও বিরোধীদের ওপর হামলা আর অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার চিত্র। অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, এই জাদুঘর পুরো পৃথিবীতে এক নজিরবিহীন দৃষ্টান্ত। তবে প্রত্যাশা ভবিষ্যতে কোথাও যেন এমন জাদুঘর তৈরির প্রয়োজন না হয়। আমাদের মতো জাদুঘরের কোথাও নেই, জীবন্ত একটা জিনিস উপভোগ করে যারা এই জাদুঘরের উপজীব্য এখানে যাদেরকে আমরা দেখতে আসি, তাদের খবর এখনো টাটকা। তাদেরকে জাদুঘরের মতো আনতে পেরেছি, আন্দোলনের স্মৃতিচারণ করে শিক্ষার্থীদের প্রশংসা করেন ডক্টর ইউনূস। ফ্যাসিস্ট আমলের নৃশংসতা সম্পর্কে জানতে সবাইকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জানান। প্রত্যেক বাংলাদেশি যেন একবার এই জাদুঘরে একটা দিন, পুরো দিন একাকি শুধু নিজেকে জিজ্ঞেস করার জন্য যে আমি কে, আমি কোথায় যাব, কোথা থেকে আসছি। সকল শিক্ষার্থীর ডেস্টিনেশন হোক, বছরে যখন তারা একটা ফিল্ড ভিজিট করে, একটা ফিল্ড ভিজিট জাস্ট ঘুরে বেড়ানোর জন্য, দেখার জন্য, তাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। কেন এটা করছিল, কি হয়েছিল, এরা কারা। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে অভ্যুত্থানের ছবি, স্মৃতিচিহ্ন, শহীদদের পোশাক, চিঠিপত্র, গুরুত্বপূর্ণ দলিল, পত্রিকার কাটিং, অডিও ভিডিও সহ বিভিন্ন উপকরণ সংরক্ষণ করা হয়েছে। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য সেখানে স্থান পেয়েছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আসছে সংসদ নির্বাচনে ঠিক হবে দেশ উদার গণতান্ত্রিক পথে হাঁটবে নাকি উগ্রপন্থী রাষ্ট্রবিরোধীদের হাতে যাবে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, একটি পক্ষ সারাক্ষণ মারামারি ও উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এর বিপরীতে দেশ গঠনে নিজের পরিকল্পনা তুলে ধরছেন তারেক রহমান। নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে বেইমানি করা হলেও সংস্কারে বিএনপির হ্যাঁ আছে বলেও জানান তিনি। অতীতে দেশের স্বাধীনতাকে যারা বিশ্বাস করেনি তারা পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিএনপিকে ঠেকাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর শঙ্কা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা থেকে সমস্ত উপদেষ্টারা নেমে গেছেন প্রচারণায়, ভালো কথা। যেটা আমরা বলেছি 22 সালে সংস্কার যেটুকু হয়েছে, যেখানে আমরা একমত হয়েছি সমস্ত রাজনৈতিক দলগুলো, অবশ্যই সেটা আমাদের হ্যাঁ আছে, না নাই।
কিন্তু তোমরা কারসাজি করেছো, তোমরা কিছুটা বেইমানি করেছো। আমার বলতে কোনো দ্বিধা নেই, যেগুলো আমরা একমত হই নাই সেগুলো ঢুকিয়ে দিয়েছো। আগামীকাল বিকালে পে স্কেলের প্রতিবেদন জমা দিবে বেতন কমিশন। কমিশন প্রধান জাকির আহমেদ খান সব সদস্যদের সাথে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই প্রতিবেদন জমা দেবেন। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এ সময় উপস্থিত থাকবেন। সচিবালয়ে দুপুরে অর্থ উপদেষ্টা এই কথা জানান। প্রতিবেদন জমার আগ পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি। জানান, সরকারি চাকরিজীবীরা খুশি হবেন এমন সুপারিশ থাকছে প্রতিবেদনে। বলেন, সুপারিশের ক্ষেত্রে দ্রব্যমূল্য এবং বাস্তবতা বিবেচনায় রাখা হয়েছে বলে জানিয়েছে কমিশন। আগামীকাল চেয়ারম্যান, যে পেপারের চেয়ারম্যান, অন্যান্য সদস্যরা যাবেন, ওনার সাথে চিফ এডভাইজার ধরেন আমি থাকবো, ফাইন্যান্স সেক্রেটারি থাকবে, ওখানে ডেটা আপনাকে দেবেন বিকাল 5টা। অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের দাবি করেন, বাংলাদেশ না গেলে স্কটল্যান্ডকে নেওয়া হবে, আনুষ্ঠানিকভাবে এমন কিছু শোনেননি তিনি। বলেন, অতীতে ভারত পাকিস্তানে খেলতে যাবে না বলেছে, সে কারণে আইসিসি ভেন্যু পরিবর্তন করেছে। বাংলাদেশ যৌক্তিক কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছে। আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। আমরা আমাদেরকে অযৌক্তিক প্রেসার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে খেলাতে বাধ্য করা যাবে না। যশোরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত একজন হাসপাতালে যাওয়ার পথে নিহত হয়েছেন। অন্যদিকে হামলাকারীকে গণপিটুনি দিয়ে হত্যা করে স্থানীয়রা। পুলিশ জানায়, বিকেলে চুরমাকাঠি ইউনিয়নের সলুয়া কলেজের সামনে পৌঁছানোর পর ধারালো অস্ত্র দিয়ে রফিকুলকে কুপিয়ে জখম করে স্থানীয় পলাশ। এই ঘটনার পরে পলাশকে গণপিটুনি দেয় স্থানীয় লোকজন। রফিকুল ও পলাশ দুজনেই জগহাটি গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, রফিকুল ও পলাশের মধ্যে অনেকদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। 2 বছরের আগে বাড়ানো যাবে না বাড়ি ভাড়া। ভাড়াটিয়ার নিরাপত্তার স্বার্থে ছাদ ও মূল গেটের চাবি দিতে হবে। বাড়িওয়ালাকে বাড়ি বসবাসযোগ্য রাখতে হবে এবং সব ইউটিলিটি সুবিধা তিনিই নিশ্চিত করবেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক নির্দেশিকায় এসব কথা বলা হয়েছে। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 অনুযায়ী ভাড়াটিয়া আর বাড়িওয়ালাদের জন্য এই নির্দেশিকা তৈরি করেছে ডিএনসিসি। সম্প্রতি উত্তরার 11 নম্বর সেক্টরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে 6 জন নিহত হন। ঘটনার পর জানা যায়, ভবনটির বাড়িওয়ালা কোনো ভাড়াটিয়াকেই দেননি ছাদের চাবি। ফলে আগুন লাগার পর বিকল্প পথে বের হতে না পেরে হতাহতের সংখ্যা বেড়ে যায় বলে অভিযোগ ওঠে। এবার বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের জন্য একটি সুনির্দিষ্ট নির্দেশিকা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যেখানে আলাদা করে মূল গেট ও ছাদের চাবি ভাড়াটিয়াকে দিতে বলা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, 2 বছরের আগে কোনো অবস্থাতেই বাসা ভাড়া বাড়ানো যাবে না। ভাড়া বৃদ্ধির হার বাজার মূল্যের 15% বেশি হতে পারবে না। উচ্ছেদের ক্ষেত্রে 2 মাসের লিখিত নোটিশ বাধ্যতামূলক করা হয়েছে। বাড়িওয়ালা তার প্রত্যেক ভাড়াটিয়াকে ছাদের এবং মূল গেটের চাবি শর্ত সাপেক্ষে প্রদান করবেন। উত্তরাতে যে ঘটনাটি ঘটেছে আপনারা দেখেছেন, শুধুমাত্র ছাদের চাবি না থাকার কারণে 6 জন লোকের প্রাণহানি হয়েছে। ঢাকায় অনেক অগ্নিকাণ্ডের একটি বড় ক্যাজুয়ালিটিস হয় ছাদের উপরে না যাওয়া এবং বাড়ি থেকে বের হওয়ার ক্ষেত্রে তালা বন্ধ থাকার কারণে। তো সুতরাং এই বিষয়টি দুই পক্ষই এক ধরনের মিউচুয়ালি এই ম্যানেজমেন্টটি করে নেবেন। ভাড়াটিয়াদের জন্য ডিএনসিসির নির্দেশিকায় বলা হয়েছে, প্রতি মাসের 10 তারিখের মধ্যে ভাড়া পরিশোধ করে স্বাক্ষরযুক্ত রসিদ নিতে হবে। চুক্তি বাতিল করতে হলে 2 মাস আগে জানাতে হবে বাড়িওয়ালাকে। 2 বছরের আগে কোনো অবস্থাতেই বাড়ি ভাড়া বাড়ানো যাবে না। 2 বছর পর মানসম্মত দ্বিপাক্ষিক আলোচনা সাপেক্ষে ভাড়া পরিবর্তন করা যাবে। একটি কমন প্র্যাকটিস হচ্ছে যে জানুয়ারি মাস আসলেই বাড়ি ভাড়া বাড়ানো হয়। তো সুতরাং জানুয়ারি মাসে যারা ভাড়া বাড়ানোর কথা ভাবছেন এবং বলছেন, তাদের জন্য বলছি যে বাড়ি ভাড়া বাড়ানোর টাইম হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার জুন থেকে জুলাই। ডিএনসিসি জানিয়েছে, ভাড়া সংক্রান্ত কোনো বিরোধ হলে ওয়ার্ড বা জোন ভিত্তিক সমিতির মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে। প্রয়োজনে সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে অভিযোগ করা যাবে। বাড়ি ভাড়া নেওয়ার সময় 1 থেকে 3 মাসের বেশি অগ্রিম ভাড়া নেওয়া যাবে না। সিটি কর্পোরেশন এলাকায় ওয়ার্ড ভিত্তিক বাড়িওয়ালার সমিতি এবং ভাড়াটিয়াদের সমিতি গঠন করতে হবে প্রতিটি ওয়ার্ডে। উভয় পক্ষের প্রতিনিধিরা স্থানীয় ওয়ার্ড পর্যায়ে ভাড়া বিবাদের সালিশ করবেন। নির্দেশিকা বাস্তবায়নের মাধ্যমে ভাড়াটিয়াদের নিরাপত্তা ও অধিকার আরও সুরক্ষিত হবে বলে আশা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের।
তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর চালু কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সিনিয়র সহসভাপতি শামীম মোল্লা এই রিট দায়ের করেন। আগামী 30 দিনের মধ্যে বিটিআরসি এবং মন্ত্রণালয়কে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আজ বিচারপতি রাজীব আল জলিল এবং বিচারপতি আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রিটের শুনানিতে এই আদেশ দেন। শুনানি শেষে আদালতের রুল সম্পর্কে ব্যারিস্টার ইমরান সিদ্দিক গণমাধ্যমকে জানান, এনইআইআর ব্যবস্থাটা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে রুল জারি করেন বিজ্ঞ আদালত। 1 জানুয়ারি থেকে শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা এবং নকল সেট বাজারজাত বন্ধ করার জন্য হ্যান্ডসেট নিবন্ধন পদ্ধতি বা এনইআইআর চালু করে বিটিআরসি। এর প্রতিবাদে ওই দিন থেকে হ্যান্ডসেট বিক্রি বন্ধ রেখেছিল ব্যবসায়ীদের একাংশ। চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় নিহত র্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লায় দাফন কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে সকল আনুষ্ঠানিকতা শেষে মোতালেবের মরদেহ রাতে কুমিল্লা সদরের অলিপুর গ্রামে পৌঁছায়। গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিহত মোতালেবকে গার্ড অব অনার প্রদান করেন র্যাব 11। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মোতালেব হোসেন কুমিল্লার আলিপুর গ্রামের প্রয়াত আব্দুল খালিক ভূঁইয়ার ছেলে। 2 দিন আগে ছুটি কাটিয়ে নিজ কর্মস্থলে ফেরেন তিনি। রোববার একটি আভিযানিক দল সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে তাদের উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। গুরুতর আহত হন 4 জন র্যাব সদস্য। পরে হাসপাতালে নেওয়া হলে মোহাম্মদ মোতালেবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। যুক্তরাষ্ট্রের মিশিগানে ভারী তুষারপাত এবং ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার কবলে পড়েছে শতাধিক গাড়ি। কর্তৃপক্ষ জানায়, ব্যাপক তুষারপাত এবং প্রচণ্ড কুয়াশার কারণে জমে থাকা বরফের ধাক্কা লাগে একটি গাড়ির। ঘন কুয়াশার কারণে ঠিকমতো দেখতে না পাওয়ায় সেটির পেছনে একের পর এক ধাক্কা খেয়ে থেমে যায় শতাধিক যানবাহন। ব্যাপক সংঘর্ষে রাস্তা থেকে ছিটকে যায় বেশ কয়েকটি গাড়ি। এই ঘটনার জেরে ওই এলাকার বেশ কয়েকটি সড়ক বন্ধ ঘোষণা করেন মিশিগান স্টেট পুলিশ। সড়কটি থেকে ক্ষতিগ্রস্ত গাড়িগুলো সরানোর কাজে নিয়োজিত রয়েছে উদ্ধারকারী দলের সদস্যরা। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও এখনো পর্যন্ত মেলেনি কোনো নিহতের খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও বেশ কয়েক ঘন্টা লেগে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।